আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে এখানে। ওকে, আগের সেশনে ধারাবাহিকতায় এবার দলে ভাগ হয়ে অনুসন্ধানী বইয়ের পাঠ থেকে জীব বৈচিত্র্য অধ্যায়টা ভালো করে পড়ে নিতে বলছে এখানে। ওকে, তো আমাদের এখানে পড়ে নেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিছু কোশ্চেন অ্যান্সার দেখবো এখানে। এবার আরেকবার ভেবে দেখো, তোমাদের এলাকায় যে এত জীব বৈচিত্র্য এর উৎপত্তি কি করে হলো, আর পরিবেশগত কি কি সুবিধার কারণে এই জীব সমূহ তাদের কি পরিবেশে টিকে থাকছে আর কি, এটা আমাদের একত্র বলছে লিখতে বলছে। তো আমরা এখানে এই সমাধানটা, নমুনা সমাধান এখানে দেখবো এখানে। তো এখানে দেওয়া আছে তোমার এলাকায় যে এত জীব বৈচিত্র্য এর উৎপত্তি কি করে হলো, আর পরিবেশগত কি কি সুবিধার কারণে আমাদের এইটা টিকে থাকে আর কি এখানে। ওকে, তো দেখি আমরা। আমাদের এলাকার মানুষ গরু ছাগল সাপ ব্যাঙ হাঁস মুরগি পাখি পোকামাকড় বিভিন্ন উদ্ভিদ ফসল ইত্যাদির সমন্বয়ে গঠিত পরিবেশ এখানে। ওকে, জীব তার পরিবেশে খাপ খাওয়ানোর কৌশল হচ্ছে অভিযোজন এখানে। এতে করে এক এক জীবের শারীরিক গঠন খাদ্যাভ্যাস পরিবর্তন ঘটে। এছাড়াও পরিবেশের উপাদান যেমন জিনগত পার্থক্য ও বিবর্তনের কারণে জীব বৈচিত্র্যের উৎপত্তি হয়। কিছু সুবিধার জন্য জীবসমূহ পরিবেশে টিকে থাকছে, যেমন অনুকূল আবহাওয়া জলবায়ু সূর্যালোক বনাঞ্চল জলাশয় উর্বর মাটি এবং কৃষি পণ্য। ওকে, আচ্ছা, এই বিষয়গুলো দিলে আমাদের অ্যান্সার শেষ এখানে। এরপর আমাদের দেখুন আরেকটা কোশ্চেন আছে এখানে, যে এখন তোমার এলাকায় যেসব ফসল বা উদ্ভিদের কথা তোমার আগে আলোচনা করছো এখানে 1 এবং 2 ছকে, সেগুলোর বৈশিষ্ট্য আবার ভেবে দেখো। তোমাদের মাটি বা পরিবেশের কোন ধরনের বৈশিষ্ট্য এসব উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে, এটা আমাদের ছকে পূরণ করতে বলছে। তো তোমার এলাকার ফসলের উদ্ভিদের নাম দিতে বলছে, এবং এই এলাকার মাটি বা পরিবেশ এইসব উদ্ভিদের বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য এই ফসল এবং উদ্ভিদের বেড়ে ওঠা সহায়তা করে সেটা আমাদের এখানে দিতে হবে। ওকে, আমরা এই ছকটা এবার পূরণ করবো এখানে। তো এলাকায় হচ্ছে উদ্ভিদের নাম, আর এখানে কি আমাদের মাটি ও পরিবেশের যেসব বৈশিষ্ট্য এটা বেড়ে উঠতে সহায়তা করে, যেমন ধান এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি, তারপর এখানে তো ধান চাষের জন্য ভালো আর কি। উঁচু মাঝারি সব ধরনের মাটিতে ধান চাষ হয় আর কি। হ্যাঁ, বেগুন দোআঁশ মাটি পানি অপসারণের ভালো ব্যবস্থা এবং শীত প্রধান আবহাওয়ায় আমাদের বেগুন ভালো হয় এখানে। কলা উর্বর দোআঁশ মাটি, তাই শীতকালীন আবহাওয়ায় কিন্তু আমাদের এখানে আর্দ্রযুক্ত জলবায়ুতে কলা বেশি ভালো চাষ হয়। মাষকালাই সুনিষ্কাশিত দোআঁশ মাটি মাষকালাই চাষের জন্য খুব উপযোগী এখানে। তারপরে সরিষা শীতকালীন আবহাওয়া এবং পলি আর্দ্র দোআঁশ মাটিতে আমাদের সরিষার জন্য সবচেয়ে বেশি উপযোগী। গোল আলু দোআঁশ মাটি ও বেলে মাটি ঝরঝরে মাটি আলু উৎপাদনের জন্য মানে ঝরঝরে মাটি আর কি লাগবে। টমেট দোআঁশ ও উর্বর মাটির জন্য টমেটো আমাদের কি সবচেয়ে বেশি বেশি উপযোগী আর কি এখানে। ওকে, এবার একটু হাতে কলমে কাজ করা পালা। সবচেয়ে ভালো হয় যদি নিজে সরাসরি সত্যিকারের কৃষিক্ষেত্রে কাজের সুযোগ করে নিতে পারো এখানে। ওকে, যদি আগে কোনো অভিজ্ঞতা নাও থাকে, তোমাদের যাদের নিজ এলাকায় কৃষিক্ষেত আছে তাদের স্বেচ্ছাশ্রম দেওয়া এবং পাশাপাশি সেখানে কর্মরত অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে হাতে কলমে কৃষিকাজের প্রশিক্ষণ নিয়ে একটা আমাদের এখানে একত্র বলছে এখানে কোথায় কোনটা ভালো হবে এখানে। ওকে, এখানে বলছে শিক্ষকের সাথে আলোচনা করে তোমাদের এলাকার প্রেক্ষাপট অনুযায়ী পরিকল্পনা করে দলে ভাগ হয়ে যাও এবং তোমাদের দলের সদস্যদের নাম লিখতে বলছে। ওকে, তোমাদের দলের যারা সদস্য আছে এখানে, এই যে দেখুন আমাদের এই এই ভদ্রলোক চলে গেছে এখানে, কৃষকের কাছে চলে গেছে, গিয়ে দেখতেছে কোথায় কি হচ্ছে। তো আপনার দলের যারা সদস্য থাকবে তাদের নামটা দিবেন এখানে। আমি দিয়েছি রিয়ন দিয়েছি রাকিব দিয়েছি মনিকা দিয়েছি সুইটি দিয়েছি আলামিন দিয়েছি মুগ্ধ দিয়েছি এবং কি আকাশ দিয়েছি এখানে। ওকে, আমাদের দল এটা আর কি। আচ্ছা, দলে ভাগ হলাম এখানে, তারপরে এগুলো একটু পড়ে নেবেন এখানে। এখানে তেমন কিছু নেই, এখানে আমাদের আরেকটু বিষয় আছে এখানে। প্রতি সপ্তাহে একবার তোমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতায় ছক 5 এবং 6 নোট করো। যে অভিজ্ঞ পেশাজীবীর কাছ থেকে নিজে শিখবে এবং শখের স্বাক্ষর নেবে। হ্যাঁ, মানে যার কাছ থেকে আপনি এটা শিখলেন, আপনার বাবা বা যাই হোক না কেন, তার কাছে স্বাক্ষর নেবেন। মাসে একবার সেশনের ফাঁকে শিক্ষকের কাছে এটা আলোচনা করবেন এখানে। তোমার নির্বাচিত ফসলের নাম দিবেন এখানে। আমি এখানে ধান দেব। কি কাজ করেছে এখানে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ, এবং আমাদের নতুন কি জানলে, তুমি কি জানছো, ফসল বা উদ্ভিদ বৃদ্ধি এবং পরিবর্তন সহায়তা দানকারী কৃষকের স্বাক্ষর অথবা অন্য যে কোনো পেশাজীবীর প্রযোজ্য হতে হবে এখানে। ওকে, এটা 5 নম্বর ছক এখানে। প্রথমত আমরা এই ছকটা পূরণ করি এখানে। তো তোমার নির্বাচিত ফসলের নাম হচ্ছে ধান দিয়েছে এখানে। তো আমাদের কি কি কাজ করেছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ। পানি সেচ দিয়েছি প্রথম সপ্তাহে, তারপরে 2 সপ্তাহে কি আগাছা দমন করেছি, 3 সপ্তাহে সার প্রয়োগ করেছি এবং কি 4 সপ্তাহে পানি সেচ করেছে আবার। নতুন যা জানলাম এখানে, চারা রোপণের কয়েকদিন পর পানি দিতে হবে এখানে। নিড়ানি দিয়ে আগাছা দূর করতে হবে এখানে। ইউরিয়া সার দিতে হবে এখানে। প্রথমবার পানি দেওয়ার পর দ্বিতীয়বার কখন পানি দিতে হবে সেটা আমাদের নির্ধারণ করতে হবে।
ফসল উদ্ভিদ ও বৃদ্ধি পরিবর্তন তেমন কোনো মানে এক সপ্তাহে কোনো পরিবর্তন দেখা যায়নি। ধান গাছ বৃদ্ধি হয়েছে 2 সপ্তাহে। 3 সপ্তাহে কি হয় এখানে, নতুন পাতা গজানোর রস কাণ্ড শক্ত হয় এখানে, এবং 4 সপ্তাহে কি হয় বলুন তো, এখানে গাছ পরিপুষ্ট হয় এখানে। সহায়তা দানকারী কৃষক অথবা অন্য কারো স্বাক্ষর রাখি, যেমন রশিদের স্বাক্ষর নিয়েছি, নবাবের নিয়েছি, জব্বার এবং রিয়নের স্বাক্ষর নিয়েছি এখানে, ওকে। এবং দ্বিতীয় ছক আমাদের কি এখানে 5 সপ্তাহ, 6 সপ্তাহ, 7 সপ্তাহ এবং 8 সপ্তাহ। 5 সপ্তাহে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে, 6 সপ্তাহে সার প্রয়োগ করতে হবে, 7 সপ্তাহে আগাছা দমন করতে হবে এবং 8 সপ্তাহে পানি সেচ করতে হবে, ওকে। নতুন কি কি জানলে এখানে, পোকামাকড় ও জীবাণু রোগ জীবাণু প্রতিরোধে কীটনাশক প্রয়োগ এখানে। দ্বিতীয় ধাপে কি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং কি নিড়ানি দিয়ে আগাছা দমন করতে হবে আবার। এবং ফলন পরিপক্ক হতে থাকে এবং পাতাগুলো ধূসর বর্ণ ধারণ করে এখানে। তো উদ্ভিদের যে পরিবর্তনগুলো থাকবে, যে গাছের কাণ্ড শক্ত হয় এবং পাতা গাঢ় সবুজ বর্ণ ধারণ করে এখানে। গাছের ফলন এবং কুশি বের হয় এখানে, কুশির আকার বৃদ্ধি পায় আহ, সপ্তম সপ্তাহে এবং 8ম সপ্তাহে কি ফলন পরিপক্ক হতে থাকে এবং পাতাগুলো ধূসর বর্ণ লাভ করে এখানে, ওকে। যাদের স্বাক্ষর নিয়েছে এখানে জাস্ট নামগুলো দেবেন এখানে, ওকে। আগের মানুষ দিতে পারেন, সমস্যা নেই। এবার হচ্ছে ফিরে দেখা। ফসলের মাঠ, নার্সারি বা ছাদ বাগানের কাজ করতে তোমার কেমন লাগে এখানে, এটা আমাদের অ্যান্সার দেবো এখানে। মাঠ, নার্সারি বা ছাদ বাগানে কাজ করতে আমার অনেক ভালো লাগে। এখানে আমরা আমাদের অবসর সময় কাজে লাগানোর পাশাপাশি নতুন কিছু শিখেছি, আমরা কাজ করতে আনন্দ পেয়েছি এবং সময়টা ভালো কেটেছে, কৃষি বিষয়ে অনেক জ্ঞান লাভ করেছি এখানে। তো এই বিষয়গুলো দিলে হবে এখানে। এবং বলছে যে এই কাজে তোমরা নতুন কি কি শিখেছো এখানে, এটা আমরা দেবো এখানে। তো চারা রোপণের জন্য কিভাবে মাটি তৈরি করতে হয় তা শিখেছি, চারা রোপণের সঠিক সময়, তো পরিমাণ অনুযায়ী পানি সেচ এবং সার প্রয়োগ করা আমরা শিখেছি, ওকে। তো এই বিষয়গুলো দিলেই হবে এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, পদার্থের সুলক সন্ধান এখানে, ওকে। এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।